সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার বিশেষ আয়োজন ৩৬ জুলাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আজকে আমাদের স্টুডিওতে আমাদের সাথে যুক্ত হয়েছেন জুলাই যোদ্ধা ছাত্রদলের সহসভাপতি আরিফুর রহমান এমদাদ। আরিফুর রহমান এমদাদ, আপনাকে ভিওডি বাংলার স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগতম এবং ভিওডি বাংলার দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সংগ্রামী সালাম। আমরা শুরুতেই আলোচনায় চলে যেতে চাচ্ছি। জুলাই নিয়ে আমাদের আলোচনার বিষয়টি আসলে এই পুরো জুলাই মাস জুড়েই আমরা চাচ্ছি যে যারা জুলাই আন্দোলনে যাদের আত্মত্যাগ আছে, যারা এই আন্দোলনে অংশ নিয়েছেন, যারা আন্দোলনে অংশ নিয়ে শহীদ হয়েছেন, তাদের পরিবার, তাদের গল্প, তাদের কথা শুনতে আপনার কাছ থেকে আমরা শুনবো সেই জুলাইয়ের গল্প। কোনো প্রশ্ন করলাম না আপনাকে, আপনি শুরু করুন। দেখুন, জুলাই বেসিক্যালি প্রাথমিকভাবে তো এটা নিছক একটি কোটা বিরোধী আন্দোলন ছিল। যখন স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার তার চিরাচরিত যে চরিত্র, দমন নিপীড়নের মাধ্যমে সব কিছু স্টপ করে দেওয়া, গণতান্ত্রিক বা মানুষের যে আপনার বাক স্বাধীনতাকে থামিয়ে দেওয়া, সেই চরিত্রই এখানেও ফুটে ওঠে। আপনার 1 জুলাই থেকে যখন আন্দোলন সংগ্রাম আস্তে আস্তে শুরু হয়েছিল, তৎকালীন সময়ে প্রাথমিক দিক থেকেই আমাদের ছাত্রদলের যারা স্টুডেন্ট, তারা প্রাথমিক শুরু থেকেই এই আন্দোলনের সাথে যুক্ত ছিল। বিশেষ করে 6 আগস্ট আপনার যখন আমাদের মহাসচিব একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনার ঘোষণা দিলেন যে যৌক্তিক আন্দোলনের সাথে বিএনপি আছে এবং ছাত্রদল আছে, তারপর থেকে আপনার এই আন্দোলনের একটা নতুন মাত্রা যোগ হয়। কিন্তু আমাদের ছাত্রদলের একটা কৌশল ছিল যে আমরা যাতে আন্দোলনটাকে, বিশেষ করে আওয়ামী সরকার বা ফ্যাসিস্ট সরকার যাতে আন্দোলনটাকে বিতর্কিত না করতে পারে। আগে পিছেও আপনারা দেখেছেন তারা এই আন্দোলনটাকে বারবার চেষ্টা করেছে বিএনপি জামাতের আন্দোলন বলে চালিয়ে দিতে। এই আন্দোলনের যাতে স্বকীয়তা এবং স্বতন্ত্রতা থাকে, সেজন্য আমরা বেসিক্যালি এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছি এবং কাজ করেছি এদেশের প্রতি, এদেশের জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে। আমরা দলীয় কোনো ব্যানারে কাজ না করে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই আমরা সক্রিয় ছিলাম। আপনার যে সক্রিয় ছিলেন, এর কি পূর্ব ঘোষিত বা পূর্বের কোনো নির্দেশনা ছিল আপনার দলীয় দলের পক্ষ থেকে? হ্যাঁ, আমরা বেসিক্যালি যখন মহাসচিব একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে যৌক্তিক আন্দোলন আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগে মহাসচিব সংবাদ সম্মেলন করলেন, একাত্মতা ঘোষণা করলেন, 16 তারিখ তারেক রহমান সাহেব নির্দেশনা দিলেন। এর আগে অর্থাৎ 1 জুলাই থেকে যে আন্দোলনটি সেই আন্দোলনেও তো ছাত্রদলের 1 জুলাই থেকে ছাত্রদলের সম্পৃক্ততা ছিল। জাস্ট অ্যাজ একজন স্টুডেন্ট হিসাবে বা সাধারণ ছাত্রছাত্রী হিসাবেই তাদের সম্পৃক্ততা ছিল। কিন্তু সাংগঠনিকভাবে নির্দেশনা আসে আপনার 6 তারিখ থেকেই কঠোর নির্দেশনা আসে। এবং আপনি দেখবেন যখনই মহাসচিব এই ধরনের একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দিলেন, তখনই ফ্যাসিস্ট সরকার আবার এই আন্দোলনটাকে একটু বিতর্কিত রাজনীতিকরণের চেষ্টা করলো। তখন থেকে শুধু যে ছাত্রদল তা না, বিএনপির সকল পর্যায়ে কথা বলার ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রেও আমরা একটা কৌশলগত অবস্থানে চলে যাই, যাতে কোনোভাবেই এই আন্দোলনকে ফ্যাসিস্ট সরকার বিতর্কিত না করতে পারে বা রাজনৈতিক আন্দোলন বলে চালিয়ে না দিতে পারে। সেজন্য আমরা বিশেষ করে আমরা যারা আপনার তৎকালীন সময় আমি তিতুমির কলেজের নেতৃত্বে ছিলাম, সভাপতি ছিলাম, আমরা যখন নেতৃত্বে ছিলাম আমাদের ব্যাপারে কঠোর নির্দেশনা ছিল, কোনোভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে, গ্রেপ্তার এড়িয়ে যেতে হবে এবং কোনোভাবেই মিডিয়া ফেস করা যাবে না। সেক্ষেত্রে আমার কৌশলগত অবস্থান ছিল, আমরা কেউ মাস্ক পরেছি, কেউ হেলমেট পরে আমরা আন্দোলনে সক্রিয় ছিলাম। আপনার এই আন্দোলন চলাকালীন সময়ে আপনার সবচেয়ে বড় ঘটনা কোনটি, যে ঘটনাটি আপনি দেখেছেন আপনার সামনে আপনার জুনিয়র কিংবা আপনার সহকর্মী বা আপনার ছাত্রদলের অন্য একটা কর্মী কিংবা অন্য একজন শিক্ষার্থী আহত হয়েছে, কিংবা বড় ধরনের একটি ঘটনা? আসলে বড় ধরনের ঘটনা অনেকগুলো, আপনি যে শুনতে চান সবগুলো আপনি একটা একটা করে বলেন। আপনার মেবি এটা 1 বা 2 তারিখের ঘটনা হবে, 1 জুলাই বা 1 আগস্ট বা 2 আগস্টের ঘটনা। আমরা তৎকালীন সময়ে 100 ফিটে পুলিশের সাথে আমাদের সংঘর্ষ চলতেছিল। প্রায় বিকাল 3টা থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত সংঘর্ষ চলতেছিল, কিন্তু ছাত্র জনতা কোনোভাবেই পুলিশ দমাতে পারেনি।
তৎকালীন সময় দেখা যায় আমাদের সামনে একের পর এক লাশ পড়তেছিল, কিন্তু আমরা কোনোভাবেই পিছু হটিনি। সন্ধ্যার পরে পুলিশ টোটালি অত্র এলাকায় বিদ্যুৎ বন্ধ করে দেয়, চারদিক অন্ধকার, একজন আর একজনকে দেখা যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। কেউ কেউ হয়তো বা ক্লান্ত হয়ে অনেকে চলে গেছে, আবার অনেকে আছে, কিন্তু আমরা আন্দোলনে মাঠে আছি, বাট আমরা না দেখতে পারতেছি পুলিশ, না দেখতে পারতেছি আমার পাশের সহযোদ্ধাকে। এমন একটা বিদঘুটে পরিস্থিতি, অন্ধকার পরিবেশ তৈরি হয়েছে। আমার সাথে তৎকালীন আমাদের তিতুমির কলেজেরই সাবেক দপ্তর সম্পাদক, সেন্ট্রালের সহসাধারণ সোহাগ মোল্লার সাথে ছিল। তো আমরা দুজনে হাঁটতেছি, হঠাৎ করে আমার পায়ের নিচে পানির মতো কিছু একটা, সোহাগ মোল্লা, হ্যাঁ হ্যাঁ, পানির মতো কিছু একটা আমার পায়ের নিচে পড়লো। ও আমার পাশেই দাঁড়ানো, তা শুকনো জায়গা, হঠাৎ পানি কিসের? তারপর আমি আমার ফোনটা জাস্ট ফ্ল্যাশ লাইটটা ওপেন করে দেখলাম যে আমার বেসিক্যালি পাটা একটা রক্তের উপরে, এবং চারোদিকে মাথার ঘিলু টিলু ছড়িয়ে আছে এবং একটা লাশ পড়ে আছে। এবং আমার ওই ফ্ল্যাশ লাইট জ্বালানোর সাথে সাথে আবার পুলিশ শ্যুট করলো আমাদের লক্ষ্য করে। তো হয়তোবা সৌভাগ্যক্রমে আমরা বেঁচে যাই, এবং ও জায়গায় আর যুদ্ধ করার মতো পরিবেশ ছিল না, কারণ বিদঘুটে অন্ধকার, আমরা কাউকে দেখতে পাচ্ছি না, কিছু না। পরবর্তীতে আস্তে ওখান থেকে আমরা চলে আসি। এই লাশটা পরবর্তীতে কারা নিয়ে যায়? এই লাশটা বেসিক্যালি লাশটা আমার যেটা মনে হলো একজন শ্রমিক বা রিক্সাওয়ালা এরকমই হবে। আর লাশটা পরবর্তীতে হয়তোবা ওখান থেকে অনেকগুলো লাশই পুলিশই তুলে আপনার নিয়ে গেছে। এখন কোথায় নিয়েছে, কী হয়েছে, আমরা আসলে এরকম তো অসংখ্য লাশ আসলে হদিস ছিল না এবং তাদের ঠিকানা ছিল না, এবং এখন পর্যন্ত হয়তো এখনো জানা যায়নি সেই সব লাশের ঠিকানা, বা পরিবারও জানে না যে তারা কোথায় আছে। এরকম অসংখ্য লাশ, হ্যাঁ, সরকারও সেখানে লাশের সংখ্যা স্বীকার করেনি। অনেক ক্ষেত্রে সেই লাশগুলো আমরা জানি যে বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেল কলেজের মর্গে পড়েছিল। এরপর স্বজনরা যেহেতু অনেক লাশের খবরও নিতে আসেননি, অনেক সময় লাশ কোথায় কি হয়েছে সেটি হয়তো হাসপাতাল কর্তৃপক্ষই বলতে পারবেন। কিন্তু জুলাইয়ের যে এই ঘটনায় আসলে আপনি একটি ঘটনার কথা বলছিলেন যে আপনার পায়ের নিচে ভেজা ভেজা লাগছে, পরবর্তীতে দেখলেন ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে যে এটি একটি লাশ। তো এই আন্দোলন তো এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। রাইট। এরকম আরও একটি ঘটনা যদি আমি বলি, আমি বেসিক্যালি আমার একটা কৌশল ছিল, আমি 2 দিনের বেশি কোনো স্থানে স্টে করতাম না। 2 দিন পর পর আমার অবস্থান কৌশলগত গ্রেপ্তার এড়ানোর জন্য বেসিক্যালি আমার অবস্থান পরিবর্তন করতাম। তাই আমি বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সন্ধ্যার দিকে আমি মোহাম্মদপুরের দিকে যাব, এটাই আমার টার্গেট। উইদাউট ফোন, উইদাউট সিম, দ্যাট মিনস আমার সাথে কোনো ফোন কিছুই নেই। তৎকালীন সময় জানেন আপনারা, বিশেষ করে এই সরকার, ফ্যাসিস্ট সরকার এবং গোয়েন্দা সংস্থার রিপোর্ট ছিল যে এই আন্দোলনের নেপথ্য শক্তিতে বিএনপি এবং তার সমমনা দলগুলো কাজ করছে, বিশেষ করে ছাত্রদল কাজ সক্রিয় আছে। সেজন্যই বেসিক্যালি আমরা টার্গেটে পরিণত হয়েছিলাম। এবং 17ই আগস্ট আমার সেক্রেটারিকেও গ্রেপ্তার করছে, এবং আমারকে গ্রেপ্তার করার জন্য আপনার ডিবির কয়েকটা টিম কাজ করছে। এই নিউজ আমার কাছে আগে থেকেই ছিল। তখন আমি অবস্থান পরিবর্তন করার কারণে আমি বাসা থেকে নেমে বসুন্ধরা আবাসিকের ভিতর থেকে আমার টার্গেট ছিল আমি যমুনা ফিউচারের পার্কের পাশ দিয়ে রাস্তায় যে কোনো একটা বাইক বা পাঠাও নিয়ে আমি মোহাম্মদপুরে চলে যাব। বসুন্ধরা অ্যাপোলো গেটের কাছাকাছি, যখন অ্যাপোলো হসপিটালের কাছাকাছি গেছি, তখনই সেনাবাহিনী গুলি করে আমাদের লক্ষ্য করে। সেনাবাহিনী গুলি করে? এটা বলছেন আপনি 16 তারিখের পরের কথা? না, এটা 18 তারিখ, এটা পরে 25 তারিখের দিকে হবে। হ্যাঁ, ও আচ্ছা, তখন তো সেনাবাহিনী মাঠে ছিল। রাইট। আপনার যখন গুলি করে তখন সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। ওখানে আরও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ছিল। এখানে আরেকটি বিষয়, সেনাবাহিনীর সব সদস্য কিন্তু গুলি করেন। রাইট, সবাই গুলি করে। কয়েকজন সদস্য যারা হয়তো এই ফ্যাসিস্ট সরকারের সাথে হয়তো তাদের, এবং তৎকালীন সময় কারফিউ চলতেছিল। রাইট। তারপরে দেখা যায় ওখান থেকে সবাই বিচ্ছিন্ন হয়ে আমি হাজি সড়ক নামে একটা রোড আছে আপনার, ঠিক বসুন্ধরা আবাসিক এলাকা ঘেঁষা, আমরা পকেট গেট থেকে হাজি সড়কের ভিতর ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর আমি বসুন্ধরা গেটের দিকে আর যেতে পারছি না। আমার টার্গেট মেইন রোড হয়ে আপনার মোহাম্মদপুরের দিকে যাব। আর মেইন রোডে কিন্তু কারফিউ চলে, এবং আমি যখন মেইন রোডের কিছু দূর আগে এলাম, আমার পরিচিত একটা ছোট ভাই, ও হয়তো ওই এলাকায় থাকতো, ও আমাকে বলতেছে, ভাই আপনি কোথায় যাচ্ছেন? কেন, কি হয়েছে? আমি তো মোহাম্মদপুরে যাব। ভাই এদিকে যাওয়া যাবে না, মাত্র এখানে 2টা গুলি করে হত্যা করছে, এবং ও দেখাইলো যে খাম্বার ভিতরে যে গুলি ঢুকে গেছে সেটাও দেখাইলো। বলছে 5-10 মিনিট আগে এখানে 2 জনকে গুলি করে হত্যা করেছে, ওদের কোনোভাবেই যাওয়া যাবে না। তাই আমি বললাম যে আমাকে একটু তাহলে এখান থেকে তুমি পথ দেখাই দাও, যাতে আমি যমুনা ফিউচার পার্কের দিকে যে একটা বাইক নিয়ে চলো। ও পথ দেখাই দিল,
আমি ওখান থেকে কিছু দূর গেলাম, কিছু দূর গিয়ে দেখি ও গেটটা বন্ধ করা। দ্যাট মিনস আমি যমুনার দিকে যেতে পারছি না, বসুন্ধরা আবাসিকের দিকেও আসতে পারতেছি না, আপনার মেইন রোডের দিকেও যেতে পারছি না। আমার কোনো এক্সিট এন্ট্রি নাই। এক্সিট এন্ট্রি নাই। এদিকে প্রশাসনের গ্রেপ্তার, তখন তো বোধহয় ইয়া ছিল, ঢাকা শাটডাউন ছিল। হ্যাঁ, শাটডাউন। এবং আমার কাছে কোনো মোবাইলও নাই। আপনার গ্রেপ্তার এড়ানোর জন্য বেসিক্যালি মোবাইলটা দেখা যায়, মোবাইল নিয়ে তেমন চলাফেরা করতাম না। এখন আমি কোথায় যাব? পরবর্তীতে কতক্ষণ পরে আমার মনে পড়লো এখানে হয়তো বা কোনো একদিন আমি আসছি কোনো একটা ছোটো ভাইয়ের বাসায়। আমি জাস্ট আইডিয়া করে বাসায় গেলাম। বাসায় গিয়ে আমি সিঁড়ি বেয়ে 3 তলায় উঠে নক দিলাম। নক দেওয়ার পরে আপনার যে কোনো এক মুরব্বী বয়স্ক লোক দরজা খুললো। তার চোখে মুখেও আতঙ্ক। দ্যাট মিনস সে আমাকে দেখে ভয় পাচ্ছে যে আমি প্রশাসনের কেউ কিনা, বা প্রত্যেকটা ঘরেই তো স্টুডেন্ট ছিল, প্রত্যেকটা বাসায় স্টুডেন্ট। আপনি অপরিচিত এক হ্যাঁ, অপরিচিত। তার চোখে মুখে আতঙ্ক। তারপর আমি বুঝিয়ে বললাম যে আসলে আপনি যেভাবে আতঙ্কিত হচ্ছেন বিষয়টা এরকম না, আমি আমার একটা ছোটো ভাইয়ের বাসায় আসছি। আর পরবর্তীতে আমি দোতলায় গিয়ে ওর বাসায় খুঁজে পেলাম, ওখানেই ও রাত যাপন করলাম। এভাবেই বেসিক্যালি আমাদের জুলাইয়ের টাইমগুলো, ম্যাক্সিমাম টাইমগুলো এভাবে কাটছে। 16 তারিখের পর 17 তারিখ 18 তারিখ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন ছাত্রলীগকে শিক্ষার্থীরা বের করে দেয়, 17 তারিখ রাতে সম্ভবত, যেদিন রাতে বের করে দিয়ে ক্যাম্পাস ফাঁকা করে ফেলে, সেদিন কিন্তু তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ক্র্যাকডাউন চালানো হয়েছিল। সেখানে যৌথ বাহিনী অভিযান চালিয়েছিল। মূলত এই যে ঘটনা, এই 18 তারিখে ছাত্রলীগ, পরবর্তীতে 19 তারিখে যখন জরুরি অবস্থা 144 ধারা জারি করা হয়, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সহ বিভিন্ন ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদেরকে বের করে দেওয়া হয়। বলা হয় যে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাসগুলো বন্ধ করে দেওয়া হলো, হল থেকে বের করে দেওয়া হয়। অর্থাৎ সরকারের এক ধরনের নিয়ন্ত্রণের চেষ্টা। এখানে যেহেতু ছাত্রলীগ ব্যর্থ হয়েছে, সেহেতু সরকার যদি নিয়ন্ত্রণে না নেয় তাহলে তো সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে পরিস্থিতি। এর পরের আন্দোলনের গল্পটা আমরা শুনতে চাই। আসলে এইটা কিন্তু মূল আন্দোলনের টার্নিং পয়েন্ট কিন্তু এখানে। রাইট, আমি একটু 16 তারিখে আসতে চাই। 16 তারিখে আসতে চাই বেসিক্যালি আপনারা দেখছেন যে 5ই আগস্টের পরে ছাত্রদলের বিরুদ্ধে অনেক ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, কিন্তু আমাদের গল্পগুলো আমি মনে করি আমাদের জায়গা থেকে বলা উচিত। আমরা অ্যাজ এ পলিটিশিয়ান আমাদের মূল দায়িত্বই ছিল অর্গানাইজ করা এবং আন্দোলনটাকে মাঠে টিকিয়ে রাখার জন্য। সেক্ষেত্রে যদিও আমাদের সংগঠন থেকে নির্দেশ ছিল কোনোভাবেই যারা পলিটিক্যালি ফেস ভ্যালু রয়েছে তাদের কোনোভাবেই মিডিয়ার ফোকাসে আসা যাবে না, যাতে ফ্যাসিস্ট সরকার এটাকে রাজনৈতিক আন্দোলন বলে চালিয়ে না দিতে পারে। সেক্ষেত্রে আপনি দেখেন যখন 16 তারিখে দেশনায়ক তারেক রহমান একটা ভিডিও বার্তা দিলেন, সেখানে কিন্তু সে সরাসরি বলেছেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, একজন সাবেক সামরিক কর্মকর্তার সন্তান হিসাবে আপনাদের কাছে দাবি জানাচ্ছি বা আপনাদেরকে বলছি, আর আমাদের একটি ছেলের গায়েও গুলি চালাবেন না। এবং সে কিন্তু সেদিনই ঘোষণা দিলেন ফয়সালা নয় আদালতে, ফয়সালা হবে রাজপথে। সেদিনই কিন্তু বলছেন এখনই দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ। ছাত্রদল এই ক্ষেত্রেও একটা কৌশলগত অবস্থান করেছিল যে তারেক রহমান যেহেতু ঘোষণা দিয়েছে দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ, এইটাকে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। সেক্ষেত্রে আমাদের কৌশল ছিল আমরা স্লোগানের মাধ্যমে আস্তে আস্তে এই আন্দোলনটাকে 1 দফা দাবি খুনি হাসিনার পদত্যাগের দাবিতে আমরা নিয়ে যাব। সেক্ষেত্রে আমরা সরাসরি দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগে না গিয়ে আমরা স্লোগানটাকে চেঞ্জ করে দিলাম। আপনারা জানেন 16 তারিখে আবু সাইদ এবং ছাত্রদল, তখন আপনাদের স্লোগানটা কি ছিল? ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা হলো, তখন আমরা স্লোগানটাকে 1 দফা আন্দোলনের দিকে ধাবিত করার জন্য আমরা কৌশলগতভাবে স্লোগানটাকে চেঞ্জ করে দিলাম, তোর কোটা তুই নে আমার ভাইকে ফিরিয়ে দে। এই যে তোর কোটা তুই নে আমার ভাইকে ফিরিয়ে দে, লাশের ভিতর জীবন দে, নইলে গদি সাইরা দে, এই যে আমাদের আন্দোলনের একটা কৌশলগত স্লোগানের মাধ্যমে আমরা 1 দফা দাবি তুলে ফেললাম। তারপর আপনি কোশ্চেন করেছেন যে 19 তারিখের যে ঘটনা, দেখা যায় যে একদম আন্দোলন নিস্তব্ধ, কিভাবে টার্নিং পয়েন্ট। টার্নিং এখানেও আমরা দেখা যায় যে আপনার যখন 144 ধারা জারি করলো এবং আমরা দেখতেছি আপনার জাহাঙ্গীরনগরে সেখানে ছাত্রছাত্রীদের বের করে দেওয়া হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বের করে দেওয়া হলো। এখানে আন্দোলনটাকে কিভাবে আবার রিঅর্গানাইজ করা যায়। সেক্ষেত্রে ছাত্রদলের তৎকালীন বর্তমান সভাপতি রাকিব ইসলাম রাকিব ভাই এবং নাসিরের নেতৃত্বে মূলত আমরা একটা গ্রুপ কলে
মানে গ্রুপ হয়ে আলোচনা করলাম যে এটা আমরা এখন কি করতে পারি। সেক্ষেত্রে বললো আমরা যদি 144 ধারায় ভেঙে আমরা স্লোগান দিতে পারি, মিছিল দিতে পারি, আবার সবাই ঐক্যবদ্ধ হবে এবং সাহস পাবে। ইংলিশে একটা কথা রয়েছে, হুইল বেল দ্য ক্যাট, দ্যাট মিনস বিড়ালের গলায় ঘন্টাটা কে পড়াবে। সেই কাজটা বেসিক্যালি কিন্তু ছাত্রদলই করেছিল। আপনারা মিডিয়ায়ও আছে বা এখনও সোশ্যাল মিডিয়ায়ও আছে, আমরা শান্তিনগর থেকে সকাল 9:30টার দিকে রাকিব ভাইয়ের নেতৃত্বে একটা মিছিল এবং সেক্রেটারি নাসিরের নেতৃত্বে আর একটা মিছিল, যে মিছিলে আপনার হাবিবুল নবী 44 ধারা ভেঙেছে, হ্যাঁ হাবিবুল নবী খান সোহেল ভাই উপস্থিত ছিল। আমরা একটা মিছিল আপনার শান্তিনগর হয়ে কাকরাইল মসজিদের দিয়ে গেলাম, আর নাসিরের নেতৃত্বে যে মিছিলটা ছিল সেটা কাকরাইল হয়ে ঘুরে আবার কর্ণফুলী গার্ডেন সিটির সামনে অবস্থান করলো। এই যে 144 ধারা ভেঙে আমরা মিছিল করার পরে আবারও দেখা যায় 19 তারিখ, এবং 19 তারিখে আপনি আমার দেখা 17 কি 18 তারিখে আমার সংগঠনের সিনিয়র একজন নেতাই বলেছিলেন যে ইমদাদ, তুমি তিতুমির কলেজে নেতৃত্ব দিচ্ছ, তিতুমির কলেজ খুব গুরুত্বপূর্ণ জায়গায়, গুলশান এবং বনানীর মতো জায়গায় তুমি নেতৃত্ব দিচ্ছ, কিন্তু তোমার দায়িত্ব অনেক। এই কথাটা আমার মাথায় ছিল। আমরা এদিকে 44 ধারা ভেঙেছি, অন্যদিকে আমরা অর্গানাইজ করেছি কিভাবে তিতুমির কলেজ এবং মহাখালী এলাকায় ছাত্র জনতাকে জড়ো করা যায়। সেইভাবে আমরা 19 তারিখে আপনার মহাখালী রেলগেট এলাকায় ছাত্র জনতাকে জড়ো করে স্লোগান দেওয়ার শুরু হলো। পুলিশের টিয়ার শেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, বিপরীতে আমাদের শুধু পাথর ছিল বা লাঠি ছিল। এভাবে কখনো পুলিশ পিছু হটে, কখনো ছাত্র জনতা পিছু হটে। এভাবে চলতে থাকার পরে দুপুরের পরে আন্দোলনের নতুন একটা মোড় নিল। বিক্ষুব্ধ ছাত্র জনতা, দেখা যায় ওখানে যে সরকারি ভবনগুলো ছিল বা পুলিশের যে পুলিশ বক্স ছিল, এটা 19 তারিখ, হ্যাঁ এগুলো 19 তারিখ বিকালের দিকে বা সন্ধ্যার আগে এগুলোতে হামলা করে। পুরো দেখা যায় যে পুলিশ ওখান থেকে চলে যেতে পিছু হাঁটে। পরের দিন দেখবেন যে সার্জিসের পরের দিন বা ওই দিন রাতেই সার্জিস আলমের একটা বক্তব্য যে কেউ কোনো মানে রাজনৈতিক সংগঠনগুলো এভাবে হামলা করে বিভিন্ন এই আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করছে, এ দায়ভার আমরা নিব না। এই বক্তব্য দেওয়ার পরেই কিন্তু ছাত্র জনতার ভিতরে এক ধরনের বিভ্রান্ত সৃষ্টি হয়। কিন্তু ছাত্রদল না, এখানে কিন্তু একটি বিষয় ছিল, এখানে এই 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 ধরনের হামলাকে সার্জিস কি ব্যাখ্যা করেছে আমি জানি না, আমার মনে নেই, বাট সরকারও কিন্তু এর মধ্যে কিছু ঘটনা তৎকালীন সরকার ঘটিয়েছিল, যে কারণে এই ধরনের বক্তব্য সার্জিস দিতে কিন্তু বাধ্য হয়েছিল। তারপরে দেখা যায় এগুলো কারণে আন্দোলনের একটি অংশ এবং কৌশল। হ্যাঁ রাইট, ছাত্র জনতার ভিতরে কিন্তু একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। সেখান থেকে ছাত্রদল আবারও চিন্তা করলো, এখন যদি আমরা পুরোপুরি শক্তি কাজে লাগিয়ে আমরা মাঠে না থাকি, হয়তোবা আপনার আন্দোলনের ছন্দপতন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমরা দেখা যায় যে শক্তিকে কাজে লাগিয়ে আপনার ছাত্রদলের একটা ইউনিট ভিত্তিক ভাগ করে বিভিন্ন নির্দেশনার মাধ্যমে কাজ চলতে শুরু করলো। এই গল্প আপনার কাছে শুনলাম, আসলে 19 তারিখের পরে আমরা দেখেছি যে পুলিশের গুলিতে নিহত হওয়ার সংখ্যা বেড়েই চলেছে। আর এর 19 তারিখের পরে বা 20-21 তারিখের পরে সম্ভবত আন্দোলনের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গেল। 20-21 তারিখের পরে আমি দেখেছি যে সারা বাংলাদেশ থেকে ফেসবুকে প্রত্যেকটি ছাত্র আওয়াজ তুলছে যে আসলে এবার জীবন দেওয়ার পালা। প্রত্যেকেই বলছে যে মানে অনেকে এরকম প্রতীকী ছবি তুলে রাস্তায় দাঁড়িয়ে বুক পেতে ছবি তুলে যে গণতন্ত্র পুনরুদ্ধার করেই ছাড়বো বা এই সরকারের পদত্যাগ ছাড়া ঘরে ফিরবো না। এই যে প্যাটার্নটা আরেকটি রূপ নেয়া, আন্দোলনের একটি ধাপ অতিক্রান্ত করে আরেকটি ধাপে যাওয়া, এই যে মন মানসিকতা তৈরি হলো, এটাকে 20-21 বা 22 তারিখ আমরা এক্স্যাক্টলি মনে নেই, পরে কিন্তু এই ধাপে আমরা চলে গেলাম। এই কারণে যেটি হয়েছে, এরপরে যখন আবু সাঈদ, ওয়াসিম এবং মুগ্ধরা জীবন দিল, ওই আন্দোলনের সাথে আরেকটি মাত্রা যোগ হলো এবং তখনই আমার মনে হয় শেখ হাসিনার যে পতনের যে শেষ পেরেক সেটি বোধহয় হয়ে গেল বা মারা হয়ে গেল। আপনি কি মনে করেন বা তখনকার আপনারা আন্দোলনের অভিজ্ঞতা কি বলেন? দ্বিতীয় ধাপে আন্দোলনের ফ্লো তৈরি হওয়ার মূল কারণ ছিল আপনার টোটালি ইন্টারনেট শাটডাউন ছিল এবং ইন্টারনেট শাটডাউন করে সরকার তার সর্বশক্তি নিয়োগ করলো, হত্যাযজ্ঞ চালালো।
অনেক ক্ষেত্রে জনগণ অন্ধকারে ছিল, যারা রাজপথে ফিজিক্যালি ছিল তাদের কাছে এই নিউজটা ছিল, বাট সাধারণ জনগণ বা কমন তারা পিপলের কাছে কিছু এটা, জানতো না। জানতো না। একটা যখন আপনার ব্যবসায়িকদের, আপনার মনে আছে বোধহয়, ব্যবসায়িকদের একটা চাপ ছিল ইন্টারনেট ওপেন করার জন্য, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছে এরকম। তারপরে 27 বা 28 তারিখে মেবি একদিন বা 2 দিনের জন্য ইন্টারনেট ওপেন করা হয়েছিল। ওই সময় বেসিক্যালি একদিকে যেমন এই যে সরকারের হত্যাযজ্ঞ বা ক্র্যাকডাউন, এগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এটা 27 তারিখে পড়ে, রাইট, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, এবং তারেক রহমানের যে ধারাবাহিক নির্দেশনা, আপনার 16 তারিখে নির্দেশনা ছিল, 18 তারিখে নির্দেশনা ছিল, 22 তারিখের একটা নির্দেশনা ছিল, সব কিছু মিলে জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠে। এবং আবু সাইদের ঘটনাটা আমার এখনো মনে আছে যে এই বিষয়টি আসলে সারা বাংলাদেশের শিক্ষার্থী, ছাত্র জনতা, মিডিয়া কর্মী বলেন বা গণমাধ্যম কর্মী বলেন বা একজন চিকিৎসক, পেশাজীবী সংগঠন যাই বলুন না কেন, সবাইকে কিন্তু নাড়া দিয়েছিল। এবং আমি দেখেছি যে আন্দোলনগুলোতে ঢাকার কয়েকটি পয়েন্টে, যেমন ধরুন যাত্রাবাড়ি, কুড়িল বিশ্ব রোড, রামপুরা, ব্রাক, হ্যাঁ, তারপরে আপনার মিরপুর, এইসব এলাকায় যারাই আন্দোলন করেছে, এবং ঢাকার বাইরে যেমন ধরুন চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, খুলনা, সব জায়গায় সবাই কিন্তু দেখা যাচ্ছে যে সামনে পুলিশ, পেছনে শিক্ষার্থী, একদিকে পুলিশ একদিকে শিক্ষার্থী, এর মধ্যে এক একজন সামনে বুক পেতে এগিয়ে যাচ্ছে। রাইট। এই ঘটনাটা আসলে আপনার আন্দোলনে তখন কতটা অনুপ্রেরণা জুগিয়েছিল, এই যে শিক্ষার্থীদের এই যে সাহসিকতা? অবশ্যই। এবং আমরা বিভিন্ন স্থাপনার উপরে উঠে অনেক ছবি তুলে, একদিকে আপনার এই ধরনের ঘটনা একদিকে অনুপ্রাণিত করে, আর একদিকে আপনার খুবই মানসিকভাবে চাপের ভিতরে থাকতে হয়। আমি যেহেতু তিতুমির কলেজের ছাত্রদলের সভাপতি ছিলাম, আমার নেতৃত্বে দেখা যায় যে কয়েক হাজার ছাত্রছাত্রী এখানে আন্দোলনে অংশগ্রহণ করেছে। কিছু কিছু স্মৃতি, দ্যাট মিনস অনেক ছেলেপেলে আন্দোলনে যাচ্ছে তার বাবা মা জানে না, অ্যাজ এ লিডার হিসাবে। আবার এমনও তো আছে যে বাবা মা সন্তানকে বলছে তুমি আন্দোলনে যাও। অনেকে, হ্যাঁ, অনেক দেখা যায় বাবা মা সন্তানকে পাঠিয়ে দিচ্ছে, আবার অনেক ছেলে মেয়ে আন্দোলনে যাচ্ছে তার বাবা মা জানতেছে। জানার ক্ষেত্রে একমাত্র আমিই জানতেছি। বিষয়টা এরকম হচ্ছে, আমাদের আরেকটা নির্দেশনা ছিল যে 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 স্পটে বসবাস করে ওই স্পটেই আন্দোলনে সে অংশগ্রহণ করবে, যাতে করে তার হদিস পাওয়া যায়। রাইট। দ্যাট মিনস একজনের বাসা যদি আপনার কুড়িল বিশ্ব রোডের দিকে হয়, সে যমুনার সামনে আন্দোলনে থাকবে। কারো বাসা যদি বাড্ডা হয়, সে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আন্দোলনে থাকবে। আমাদের নির্দেশনাটা এরকম ছিল। দ্যাট মিনস ওরা ওদের জায়গা থেকে চিন্তা করতো যে আমি যদি মারা যাই বা আমাকে হত্যা করা হয়, তাহলে আমার লাশটা তো অন্তত কেউ আইডেন্টিফাই করতে পারবে। সেক্ষেত্রে দেখা যায় ওরা কি করতো, আমাকে ইনফর্ম করতো, ভাইয়া আমি আগামীকাল অমুক স্পটে থাকবো। দ্যাট মিনস ওই চিন্তা চেতনা নিয়েই কিন্তু ও মাঠে যাইতো যে আমি মারা যেতে পারি, মারা গেলে আমার বাবা মা তো জানে না যে আমি আন্দোলনে গেছি, আমি ভাইয়াকে জানাই যাই। তো এটা দেখা যায় আমার ক্ষেত্রে অনেক বড় একটা মানসিক চাপ ছিল যে ওর বাবা মা জানে না, ও আমাকে অভিভাবক হিসাবে মেনে আমাকে ইনফর্ম করছে। এছাড়াও দেখা যায় ওই সময় আহতদের চিকিৎসা করা, হসপিটালে খোঁজ খবর নেওয়া, এটা আসলে দেখা যায় যে অনেক বড় একটা মানসিক চাপ। তখনকার প্রেক্ষাপটে একদিকে আন্দোলন, অন্যদিকে সহকর্মীর খোঁজ নেওয়া, তার চিকিৎসা ঠিকমতো চলছে কিনা, অভিভাবকের জায়গা থেকে যে দায়িত্বটা নেওয়া, এই জায়গাটাই দেখা যায় যে সবচেয়ে বেশি মানসিক চাপের বিষয় ছিল। যাই হোক, আমরা আসলে আন্দোলনের গল্প শুনলাম আপনার কাছে। এই যে জুলাই যুদ্ধে অংশ নিয়েছেন, জীবনের একেবারে যৌবন টাইমে, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় জীবনের যে সময়টা, সেই সময় নিয়েছেন আপনারা, যারা আসলে পুরো জাতি কৃতজ্ঞ আপনাদের কাছে। এবং আমি মনে করি যে আপনারা যে জাতির প্রত্যাশা পূরণ করেছেন, যে একটি ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে দিয়েছেন, এটি আসলেই অনেক বড় একটি ঘটনা বাংলাদেশিদের জীবনে, জাতীয় জীবনে। তো আপনার আসলে প্রত্যাশা কি এই যে ত্যাগ? দেখুন, আমাদের প্রত্যাশাটা বেসিক্যালি কীরকম বাংলাদেশ দেখতে চান ভবিষ্যতে? হ্যাঁ, আমরা তো একটা নতুন ধারার রাজনীতির স্বপ্ন দেখেছিলাম, বা নতুন ধারার রাজনীতিকই স্বপ্ন দেখি। আমাদের প্রত্যাশাটা ছিল, অনেকেই অনেক কিছু বলছে যে এভাবে রাজনীতি করে কি হবে, হাসিনা তো কখনো পতন হবে না। আমার সবসময় অ্যান্সার ছিল, আমি তো রাজনীতি কোনো কিছু পাওয়ার জন্য করি না, এদেশের প্রতি, এদেশের জনগণের প্রতি, এদেশের মানুষের যে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন, যায় এ দেশের জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই রাজনীতিতে আসা। এখন আমরা একটি নতুন ধারার রাজনীতির স্বপ্ন দেখি, বা নতুন বন্দোবস্তের রাজনীতির কথাই শুনি। কিন্তু আপনি অনেক ক্ষেত্রেই আমরা বলতে গেলে যে আপনার 5ই আগস্টের পরে
আপনার কিন্তু সেই নতুন ধারার যে রাজনীতি বা নতুন বন্দোবস্তের রাজনীতি অনেকটাই আমি মনে করি ম্লান। কারণ আপনি দেখেন 5ই আগস্টে তারেক রহমানের যে বক্তব্য, 5ই আগস্টে তারেক রহমান কিন্তু একটি উদার রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তিনি ঘোষণা দিয়েছিলেন তার নেতা প্রতিহিংসা বা প্রতিশোধ নয়, প্রতিহিংসা বা প্রতিশোধ নয়, বিজয়ীদের কাছে পরাজিতরা আশ্রয় পাবে, এটাই হলো বিজয়ের আনন্দের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। এরকম একটা বক্তব্য কিন্তু তিনি দিয়েছিলেন। দ্যাট মিনস উদার রাজনীতির যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। কিন্তু 5ই এবং ইভেন শুধু তাই নয়, 5ই আগস্টের মেবি 4:30 থেকে 5টার ভিতরে আমার মোবাইলে কেন্দ্রীয় দপ্তর থেকে মেসেজ এসেছিল, যাতে কোথাও কোনো নেতাকর্মীরা, কোথাও কোনো অগ্নিসংযোগ, প্রতিহিংসা পরায়ণ বা প্রতিশোধের যে আগুন দাউ দাউ করে জ্বলতেছিল সেগুলো যাতে কোথাও কোনোভাবে ছড়িয়ে না পড়ে। আমরা সেভাবেই নেতাকর্মীদেরকে কন্ট্রোল করেছি এবং সেভাবেই নেতাকর্মীদেরকে আমরা নির্দেশনা দিয়েছি। কিন্তু 6ই আগস্ট থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি নতুন বাংলাদেশ যে স্বপ্ন দেখেছিলাম, নতুন ধারার রাজনীতির স্বপ্ন দেখেছিলাম, কিন্তু বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা, বিভিন্ন ধরনের আপনার গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল বা এখনও চলতেছে। সুতরাং আমরা যে স্বপ্ন দেখছি নতুন বন্দোবস্তের রাজনীতি, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না। এটা আসলে আমাদের যে প্রত্যাশার জায়গা, যে স্বপ্নের জায়গা, সেটা আমি মনে করি বিনষ্ট হচ্ছে। না, আপনি যেমনটা বলছেন ঠিক আছে, প্রোপাগান্ডা, রাজনীতি মানেই প্রোপাগান্ডা থাকবে। আপনি পৃথিবীর যে কোনো দেশের রাজনীতিতে, যে কোনো দেশের গণতান্ত্রিক যে ব্যবস্থা, সেখানে প্রোপাগান্ডা আছে, থাকবে, ভবিষ্যতেও থাকবে। আমি বলছি প্রোপাগান্ডা চলবে। এর মধ্যে দিয়েই আমাদের প্রত্যেকেরই ইতিবাচক চিন্তা করতে হবে এবং ইতিবাচক কিছু পাওয়ার চেষ্টা করতে হবে। আপনাদের সামনে অবশ্যই সেই সুযোগ আছে, কেননা ভবিষ্যতে নিশ্চয়ই একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের মাধ্যমে যদি আপনাদের দল রাষ্ট্র ক্ষমতায় আসীন হতে পারে, তাহলে নিশ্চয়ই সেক্ষেত্রে আপনাদের যে প্রত্যাশা, আপনারা জন আকাঙ্ক্ষা পূরণে কতটা প্রত্যাশা পূরণ করতে পারেন, সেটিও তখন দেখার বিষয় হবে। তো আপনি এক কথায়, আমরা শেষ করব, এক কথায় বলবেন আসলে এই যে পরিবর্তনটা হলো শিক্ষার্থীদের, ছাত্র জনতার হাত ধরে, এই পরিবর্তনের যে বাংলাদেশে আপনি বলছিলেন যে প্রত্যাশা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, আপনি বলছেন প্রত্যাশা পূরণ হয়নি বা বিএনপির বিরুদ্ধে বিষোদাগার, এটা একটা বিষয়, একটা পার্ট, কিন্তু পরিবর্তন কি আসেনি? আসলে পরিবর্তন কি মোটেও পরিবর্তন হয়নি? আমাদের পরিবর্তন বা প্রত্যাশাটা বেশি ছিল তরুণ সমাজের প্রতি, সেই যাদের নেতৃত্বেই বা যাদের ডাকে আমরা সবাই সাড়া দিয়ে জুলাই আন্দোলনের মাঠে নেমেছিলাম। কিন্তু তাদের কাছ থেকেই আমাদের পরিপূর্ণ প্রত্যাশাটা আমি মনে করি বাস্তবায়ন হচ্ছে না। তারপরেও আমরা আশাবাদী মানুষ, আশা করি ভবিষ্যতে পরিবর্তন আসবে এবং দেশনায়ক তারেক রহমান, আপনারা জানেন যে 31 দফা ঘোষণা করেছেন। আপনি বলছিলেন যে তাদের কাছ থেকে প্রত্যাশা পূরণ হয়নি। এখন তো আসলে মাঠে বিরোধী কেউ নেই, এখন তো সেই শিক্ষার্থীরা যে দলটি করেছে সেই দল আর আপনার একে অপরের বিরোধী পক্ষ, সুতরাং এখন তো কাদা ছড়াছড়ি থাকবেই। হ্যাঁ, দেশের আবার যদি কোনো সংকট আসে, সেই সংকটে যদি আপনারা আবার ঐক্যবদ্ধ না হতে পারেন, তাহলে সেটি হবে জাতির জন্য, দেশের জন্য একটি ব্যর্থতা। জি বলুন আপনি। দেখেন, আমরা বেসিক্যালি কাউকে বিরোধী পক্ষ হিসাবে দেখতে চাই না। আমাদের আন্দোলনটাই ছিল কিন্তু ফ্যাসিস্ট বনাম বাংলাদেশ। এখানে আমরা দেখা যায় যে রাজনৈতিকভাবে দ্বিমত থাকতে পারে বা রাজনৈতিকভাবে দ্বিমত থাকবে, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু যেভাবে আপনি দেখতে পাচ্ছেন, বাংলাদেশে দেখা যায় দুই ভাই ভাইয়ে মারামারি হচ্ছে, জমি নিয়ে মারামারি হচ্ছে। হ্যাঁ, কিন্তু দেখা যায় তার হতে পারে বিএনপি পরিবারের, কিন্তু সেখানে শিরোনামটা হওয়া উচিত ছিল কি, দুই ভাই ভাইয়ের মারামারি, এক ভাইয়ের হাতে অন্য ভাই নিহত। কিন্তু দেখেন, এই সিম্পল জিনিসগুলো বা যেগুলো চলছে দীর্ঘদিন ধরে বাংলাদেশ, সেখানে এখন শিরোনাম হচ্ছে কি, অনলাইন কিছু কিছু মিডিয়া দেখেন তারা উদ্দেশ্য প্রণীতভাবে বিএনপিকে বিতর্কিত করার জন্যই তারা আপনার এই শিরোনামটাকে চেঞ্জ করে তারা বলতেছে বিএনপি নেতার হাতে ছোট ভাই খুন। এবং কিছু কিছু সংগঠন এটাকে পরিকল্পিতভাবে অনলাইনে অপপ্রচার চালায়, গুজব ছড়াচ্ছে। সুতরাং এই ধরনের রাজনীতি, দেখুন, শিক্ষার্থীদের আন্দোলনের সময় কিন্তু সরকারের বিভিন্ন উইং থেকে এগুলো করা হচ্ছিল, কিন্তু একদিকে ইন্টারনেট বন্ধ করে দিয়ে মূলধারার যে গণমাধ্যম, সেই গণমাধ্যমগুলো দিয়ে কিন্তু অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু আদতে কি জনগণ তা বিশ্বাস করেছিল? বিশ্বাস করেনি। সুতরাং এই প্রোপাগান্ডার দিকে না তাকিয়ে আমার কাজটা আমিও আপনার যে কবি নজরুলের একটা কবিতার লাইন মনে পড়ে গেছে
যে সাক্ষী থাকিবে আকাশ পৃথিবী রবি শশী গ্রহ তারা, Right. কারা সত্য পথের প্রতীক পথ ভ্রষ্ট কারা, ভয় নাই নাহি ভয় সত্যের হবে যায় মিথ্যে লোভে। এটাই সত্যি। সুতরাং আমরা আশাবাদী এখানে এটাই সত্যি। এই যে মিথ্যা প্রোপাগান্ডা চালানো হচ্ছে, গুজব চালানো হচ্ছে, আমরা ভয় পাচ্ছি না, কারণ সত্যের জয় অবিসম্ভাবী। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আলোচনা আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। আপনাকেও ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি বিওডি বাংলাদেশের দর্শকদেরকে। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। অন্য কোনো পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।